জামাত আদর্শিকভাবেই মনে করে যে নারী নেতৃত্ব হারাম, এবং সেই কারণে তারা কোনো নারী নেতৃত্ব চায় না, এবং নারী নেতৃত্ব পার্লামেন্টে বা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই লেভেলে তারা চায় না। এটা তাদের আদর্শ। এই জোটের এনসিপির জোটের আলাপটি আসলে এমনভাবে এসছে যেন পৃথিবীতে কখনোই কোনো দলের সাথে আসলে রাজনৈতিক অর্থাৎ কৌশলগত কোনো জোটে যায়নি। যেমন দেখবেন যে এখন এক ধরনের কথা আজকেও শুনে আসলাম যেটা বলা হচ্ছে যে কোনো একটি দলের কোনো নেতাকে একটু বিশেষ নিরাপত্তা দেওয়া হলে তখন বলা হচ্ছে যেটা লেভেল প্লেইং ফিল্ড না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে যে কেউ এই মুহূর্তে, সেটা আপনিও হতে পারেন আমিও হতে পারি, যদি তার নিরাপত্তার শঙ্কা থাকে রাষ্ট্রের দায়িত্ব তাকে সেই নিরাপত্তাটা দেয়া। এই নির্বাচনটা যদি আপনি দেখেন শুধুমাত্র মার্কা বা অন্যান্য জাতীয় নির্বাচনের মতো কিন্তু এই নির্বাচনটি নয়, এই নির্বাচনটি গণভোটেরও নির্বাচন। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে আমন্ত্রণ দর্শক আপনাদের সবাইকে। এই আয়োজনে আমরা প্রতিদিন রাজনীতির নানা ঘটনা নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং রাজনীতির মাঠ থেকে যারা ওই বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত আমরা তাদেরকে একসাথে করে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করি এবং সেইখান থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি জনগণের কী কী প্রশ্ন। আপনাদের সঙ্গে আজকে আমি জান্নাতুল কলি আছি, আর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন আলোচক। পরিচয় করে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, সেক্রেটারি, নির্বাচন পরিচালনা কমিটি, এনসিপি। তারপরেই রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রতিদিন একটি করে বিষয় আমরা ঠিক করে থাকি। আলোচনার বিষয় আজকে আমাদের হচ্ছে ভোটের মাঠে জোটের লড়াই। এই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। মনিরা শারমিন, আপনার সাথে বেশ কয়েকবার আলোচনার টেবিলে আমরা বসেছি, নানা রকম পরিচয় এসেছে, আমরা সমন্বয় থেকে শুরু করে ধীরে ধীরে পরিচয় এসেছে। আজকে যখন আপনার পরিচয় বলছিলাম তখন দেখলাম নির্বাচন পরিচালনা কমিটি, এনসিপি। এই নির্বাচন কমিটির সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, কাজ করবেন, অভিনন্দন আপনাকে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা হয়েছে তখন আমরা দেখেছি যে এই নির্বাচনকে ঘিরেই এক ধরনের চিন্তার বিপরীত দিকের একটা জায়গায় আপনি ছিলেন। ঠিক সেই নির্বাচন কমিটিতে আপনি এখন আছেন, কীরকম কাজ করবেন? আসন না পেয়ে কি আপনাকে কমিটিতে রাখা হলো কিনা, সেরকম কিছু কিনা? বাকি সবাই তো চলে গেলেন, একটু জানবো বিস্তারিত। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সাথে উপস্থিত বিজ্ঞ সহ আলোচক তাদের শুভেচ্ছা। প্রথমত আমি যদি বলি যে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, নির্বাচনে আমার মনোনয়ন প্রত্যাহার করা, এটি হলো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং নির্বাচন থেকে আমি যখন এই সিদ্ধান্ত নিলাম সরে দাঁড়ানোর, এটির আরেকটা কারণ হচ্ছে যে আমার এক কথায় আসলে নির্বাচন নিয়ে আমার কোনো বিরোধিতার জায়গা ছিল না। যে বিরোধিতার জায়গা ছিল বলতে আমার একটা ভিন্ন মতামত ছিল, সেটা হচ্ছে যে জোটে আমার দলের এই সিদ্ধান্ত, জোটে যাওয়ার যে সিদ্ধান্ত, সেখানে আমার মনে হয়েছিল যে আমরা যেহেতু 300 আসনে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেব, সেই জায়গা থেকে আমরা সরে এসে আমরা যখন আসলে আমার কাছে মনে হয়েছে আমার দলের সম্ভাবনাকে খানিকটা হলেও এখানে কমিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে। তবে এই সিদ্ধান্ত তো যেহেতু দলীয় সিদ্ধান্ত, সুতরাং সেই দলীয় সিদ্ধান্তের উপরে আমার সম্মান আছে এবং সেই জায়গা থেকে যেই সহযোদ্ধা আমার যারা আসলে এই জোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রতি আমার শুভকামনা, এবং আমি চেষ্টা করব অবশ্যই যে তাদের যত ধরনের সাপোর্ট প্রোভাইড করা সম্ভব সেই সাপোর্টটা প্রোভাইড করা। এখন দেখেন, দলের মধ্যে এনসিপির একটি বিষয় যেটা অন্যান্য দলের থেকে ইউনিক বিষয়, সেটা হচ্ছে দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, এটি কিন্তু আমরা অব্যাহত রাখতে পেরেছি। সেটি তো আমি অন্তত আমার জন্য এটা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এবং এই জায়গা থেকে শুধুমাত্র এই নির্বাচনটা যদি আপনি দেখেন, শুধুমাত্র মার্কা বা অন্যান্য জাতীয় নির্বাচনের মতো কিন্তু এই নির্বাচনটি নয়, এই নির্বাচনটি গণভোটেরও নির্বাচন। সুতরাং গণভোটের এই নির্বাচন পরিচালনা যে কমিটি, সেই কমিটির খুব গুরুত্বপূর্ণভাবে যে আমাদের যারা আসলে প্রার্থীরা আছেন তাদের প্রশাসনিক আইনি সহায়তা এবং পুরো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মনিটরিংটা একদম তৃণমূল থেকে শুরু করে আমাদের বেশ কয়েকটি উপকমিটি অলরেডি আমরা গঠন করেছি, আমরা সেটি পাবলিশ করব খুব দ্রুত। এবং গণভোটের যে ক্যাম্পেইনটা,
এটি আসলে যেহেতু এনসিপির একটা বড় এজেন্ডা তার সংস্কার, এবং সংস্কার থেকে আমি যদি বলি যে ঐক্যমত্য কমিশনে 18 মাস ধরে আমরা যেই মানে কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এখন আসলে যেই একটা পরিস্থিতিতে এসেছি, এখানে আমি বলবো যে এনসিপির একটা বড় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পর্যন্ত আসার ক্ষেত্রে। গণভোটের আদেশ বলেন, আমরা তো আসলে মাঠের কর্মসূচি থেকে শুরু করে সবকিছুই করেছি এটার পক্ষে। সুতরাং গণভোটটা আমাদের একটা বড় আশার জায়গা, যে বাংলাদেশের মানুষ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে এই সংস্কারের যে প্রক্রিয়াটাকে সেটাকে আসলে পরিচালিত করবে সামনের দিকে। সুতরাং গণভোটের বিষয়টি নিয়েও কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি একটা বড় ক্যাম্পেইনের কাজ করবে এনসিপির পক্ষ থেকে। এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচনে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত, সেটি আসলে জোটের যেই আমি যদি বলি প্রার্থীর মনোনয়ন, তার থেকে অনেক আগের ঘটনা। সুতরাং প্রার্থী হতে না পেরে নির্বাচন পরিচালনার টিমে থাকা ব্যাপারটা আসলে এরকম না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন 270টি আসনে কিন্তু আমরা যেটা বলছি, আমরা আমাদের যে তৃণমূলের যারা আসলে নিজেদের এলাকা প্রস্তুত করলো সাংগঠনিক জায়গা থেকে, তাদের কিন্তু আসলে তারা এক ধরনের হতাশার মধ্যে আছে যে তারা আসলে কি করবে, যেহেতু 30টি আসনে জোট। সুতরাং 270টি আসনে আমরা গণভোটের অ্যাম্বাসেডর প্রার্থী হিসেবে আর কি ঘোষণা করব, তারা আসলে গণভোটটাকে নিয়ে সামনের দিকে এগোবে। সুতরাং এটি এনসিপির যে সাংগঠনিক গতিশীলতা সেটি অব্যাহত রাখবে, এবং আমি মনে করি যে এটি নির্বাচন পরিচালনা যে টিম আছে সেটির একটা বড় ক্রেডিট হবে যদি আমরা সুন্দরভাবে এটি পরিচালনা করতে পারি। এখনো পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটিতে কেমন প্রশ্ন করতে পারছেন, যদি হ্যাঁ নাতে বলি, মানে এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারছেন কিনা, কথা বলার সুযোগ থাকছে কিনা? না, এটি তো খুব স্বাভাবিক। দেখেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের যারা 30 জন আসলে যে প্রার্থী আছে, তাদের কিন্তু তৃণমূলের যে জায়গায় সেখানে প্রশাসনিক সহযোগিতা বা তাদের যে মানে আপনি কথা বলতে পারছেন কিনা আপনার না, কথা না বলতে পারবার আসলে আমরা পরের অতিথির কাছে যাব। অ্যাডভোকেট হাসান তারিক, একটু জানতে চাই, তদন্ত কমিশনের প্রতিবেদনে যা যা বলা হয়েছে 2008 সালের পর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে প্রশাসন, পুলিশ, ইসি, গোয়েন্দা সংস্থার একটি অংশ ব্যবহার করেছে। 2014, 18 এবং 24 সালের নির্বাচনে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। এটা একটা সরকারের ব্যর্থতা নাকি রাষ্ট্রযন্ত্রের যে কাঠামো সেই ধসেরও প্রমাণ? একইভাবে এখনো যখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান, তারা এই পুরো কাঠামোটিকে নিয়েই আসলে প্রশ্ন তুলছেন, বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আরও একটি পায়তারা চলছে। তাহলে ভরসা কোথায় করবে সবাই? দেখেন, আসলে গোটা চিত্রটাই খুব হতাশাব্যঞ্জক এই কারণে যে আমাদের দেশে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা সন্তোষজনক জায়গায় নেই, এটা সবাই স্বীকার করবে। এবং একই রকমভাবে আমাদের যে ইলেকশন কমিশন যেভাবে তারা টোটাল নির্বাচনী কার্যক্রমটা পরিচালনা করছে, আমি নিজেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে কয়েকজন প্রার্থীর পক্ষে আপিল শুনানি পরিচালনা করেছি। আমার যে অভিজ্ঞতা, আমি দেখলাম যে আমাদের ইলেকশন কমিশন এবং রিটার্নিং অফিসার বিভিন্ন জেলায় এখানে একটা বিরাট দূরত্ব কাজ করছে। আবার রিটার্নিং অফিসারের সাথে উপজেলায় যারা সহকারী রিটার্নিং অফিসার আছেন তাদের সাথেও একটা বিরাট গ্যাপ কাজ করছে, এবং তাদের কমিউনিকেশনটা খুবই পুয়ার। যে কারণে দেখা যাচ্ছে যখন স্বতন্ত্র প্রার্থীদের বেলায়, যখন তাদের 1% সমর্থনের প্রভিশনে যখন ইনকোয়ারি হয়, সেই ইনকোয়ারিগুলো খুবই ত্রুটিপূর্ণ। আমি নিজে যে শুনানিটি পরিচালনা করেছি, সেখানকার কেসটিতে দেখা গিয়েছে যে র্যান্ডম সিলেকশন থেকে যেই 10 জন ভোটারের সম্মতি সূচক স্বাক্ষর আছে কি নাই তদন্ত করা হয়েছিল, তার মধ্যে বলা হয়েছে 4 জনের কাছ থেকে তারা কোনো সম্মতি পায়নি। কিন্তু ইনকোয়ারি করে দেখা গেল যে তাদের কাছে যায় নাই কোনো তদন্তকারী কর্মকর্তা। এটা যখন কমিশনের সামনে উপস্থাপন করা হলো এবং প্রমাণ করা হলো, কমিশন তখন ওই আবেদনটাকে বৈধ বলে ঘোষণা করলো এবং মনোনয়নটি বৈধতা পেল। আমার প্রশ্ন হলো যে তাহলে রিটার্নিং অফিসার কি করলেন, বা ওই জেলার নির্বাচন কর্মকর্তারা কি করলেন? তারা তদন্ত না করেই তদন্ত প্রতিবেদন দিয়ে দিচ্ছেন যে এই মনোনয়ন অবৈধ। এরকম একটা প্রতারণামূলক অবস্থায় যদি রিটার্নিং অফিসাররা কেউ থাকেন, তাহলে পরে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা স্বাভাবিক কারণেই প্রশ্নবিদ্ধ হয়। যে নির্বাচনটা বলছেন যে নির্বাচন কমিশন এখনো মানে সঠিকভাবে যতখানি নির্বাচন কমিশনের সক্ষমতার জায়গাটি এখন আমি বলবো যে প্রশ্নবিদ্ধ, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের গভর্নমেন্টের একটা যে ইন্টারিমের একটা জগা খিচুড়ি অবস্থা।
দেখেন আমাদের কনস্টিটিউশনটাও কিন্তু ওই অর্থে এখন এলোমেলো অবস্থায় আছে, যে কারণে রাষ্ট্র সংস্কার এবং এত সংস্কারের আলোচনা, আমরা এই ব্যাপারটাকে পেন্ডিং রেখে একটা গণভোটে যাচ্ছি। কিন্তু রাষ্ট্র মানে সংবিধান সংস্কার করলেই কি রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে? সংবিধান তো একটা মানদণ্ড, একটা টেক্সট, যেটাকে ধরে আপনাকে এগোতে হবে। একটা কিছু তো লাগবে চোখের সামনে, যেটাকে মেনে সবাই অগ্রসর হবে। কিছুই যদি না থাকে তাহলে আপনি কি কোন নীতিমালা ধরে অগ্রসর হবেন? রাষ্ট্র পরিচালনার বাইবেল বা রাষ্ট্র পরিচালনার বুকস হলো, টেক্সট হলো আপনার সংবিধান। ফলে সেই জায়গাটা আজকে এতবার কাটাছেঁড়া হয়েছে, এতবার বিভিন্ন সময়ের স্বৈরাচারী শাসকরা তাদের দলীয় স্বার্থে, তাদের কোটারি স্বার্থে সংবিধানকে এতটা তারা কাটাছেঁড়া করেছে যে এর যে গণমুখী চরিত্র সেটা আর থাকেনি। যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেখানে আমরা সাম্য, সামাজিক ন্যায় বিচার ইত্যাদির কথা বলেছিলাম এবং মানবিক মর্যাদার কথা বলেছিলাম, আজকে সেই মানবিক মর্যাদার জায়গাটি কিন্তু আমাদের পলিটিক্সে নাই। ধন্যবাদ। নাহরিন ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনীতি নিয়ে তো আপনি খুবই সরব, আপনি কথা বলেন সব জায়গায়, আমরা দেখি ভোটের মাঠে বিএনপির যে নেতৃত্বের জোট এবং এনসিপি জামাতের যেই জোট, এই জোটে কার বিরুদ্ধে কে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আপনি মনে করছেন এখন? আসলে ভোট মানেই তো প্রতিদ্বন্দ্বিতা, তাই না? এটা এক ধরনের খেলা, তাই না? এখানে আপনাকে সবাই জিততে চায়, সো প্রতিদ্বন্দ্বিতা এখানে থাকবে। তবে আপনাকে প্রশ্ন রাখতে হবে প্রতিদ্বন্দ্বিতা কি মানে কোন পর্যায়ে যায়, সেটা কি খুব শোভন প্রতিদ্বন্দ্বিতা হয় নাকি অশোভন হয়? আমরা যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখি যে এক ধরনের অশোভন প্রতিদ্বন্দ্বিতায় মানে আমরা মেতে উঠছি, তাই না? যেমন দেখবেন যে এখন এক ধরনের কথা আজকেও শুনে আসলাম, যে যেটা বলা হচ্ছে যে কোনো একটি দলের কোনো নেতাকে একটু বিশেষ নিরাপত্তা দেওয়া হলে তখন বলা হচ্ছে যেটা লেভেল প্লেয়িং ফিল্ড না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে যে কেউ এই মুহূর্তে, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যদি তার নিরাপত্তার শঙ্কা থাকে, রাষ্ট্রের দায়িত্ব তাকে সেই নিরাপত্তাটা দেয়া। তো এটাকে আপনি কখনো লেভেল প্লেয়িং ফিল্ডের সাথে সমপর্যায়ে দেখতে পারেন না। আবার আপনি দেখেছেন যে অনেক দলের নেতারাই কিন্তু গান পেয়েছেন, অনেক দলে এগুলো কিন্তু অনেক শর্ত শিথিল করা হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে পরিপ্রেক্ষিতটা কি, কোন সময় এবং কোথায় দাঁড়িয়ে আপনি কথা বলছেন। তো রাজনীতির মাঠে আমি মনে করি যে এগুলো এক ধরনের খেলা। কিন্তু এখন যেটি মানে আপনি যদি এই জোটগুলো নিয়ে একটু কথা বলেন, দেখেন যে বিএনপি তো সবসময় একটি বড় দল এবং বিএনপি যখন যেখানে আছে সেখানেই আছে। কিন্তু আজকে যারা ধরে না এনসিপি আছেন, তারা আসলে কোথায় গেলেন, তাই না? এক সময় দেখেন মুনিরা আজকে বললেন যে তারা গণভোটের অ্যাম্বাসেডর, কিন্তু এই মুনিরাদের দলই কিন্তু একসময় বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে 300 সিটে তারা জয়ী হবেন, তাই না? তার মানে যারা বিএনপিকে নিয়ে কথা বলতো, যাদেরকে তারা ক্রিটিসাইজ করতেন, তারা কিন্তু তাদের অবস্থানে একদম অনর এবং ঠিকই আছে, কিন্তু বদলে গেছেন কিন্তু তারা। আমি মনে করি জুলাইয়ের প্রেক্ষিতে এই দলটি আমাদের স্বপ্ন দেখিয়েছিল, আমরা তাদের সাথে ছিলাম, স্বপ্ন ভঙ্গও কিন্তু তাদের হাত দিয়ে হয়েছে। এখন এই ভোটের রাজনীতিতে আপনি এটা আমাকে বলতেই পারেন যে প্রতিদ্বন্দ্বিতা থাকলে এক দল আরেক দলের কথা বলবেই, কিন্তু যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে শোভন হয় কিনা, দেখেন আজকে যদি নিরাপত্তার কথা বলেন, এটাকে কিন্তু কখনো আপনি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে ফেলতে পারেন না, কারণ এটা একটা নাগরিক অধিকার একজন, এবং সবার নিরাপত্তার হুমকি তো আর একরকম হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখেন ভোটের লেভেল প্লেইং ফিল্ড কোথায় নেই আপনাকে আমি বলি, আপনি দেখেছেন যে জামাতে ইসলামী অনেক ভিডিও আছে যেখানে তারা কি করছে, মানুষের টেলিফোন নাম্বার সংগ্রহ করছে, অনেক ভিডিও আপনি দেখেছেন। এটা আবার আমি জানি না, কারণ আপনি জানেন যে আমার এগেনস্টে কেস হয়েছে, যে এটা কিন্তু ডকুমেন্টেড। তো এই যে তারা ফোন নাম্বারটি সংগ্রহ করে, আপনি কি মনে করছেন যে এইটা লেভেল প্লেইং ফিল্ড? হোয়াট ডাজ ইট মিন? আপনি যখন বাংলাদেশের এখন প্রত্যেকটি টেলিফোন নাম্বার নিবন্ধিত এবং এনআইডি দিয়ে নিবন্ধিত, আমাদেরকে সচেতন থাকতে হবে যে কেন একটি পার্টিকুলার গ্রুপ তাদের টেলিফোন নাম্বার সংগ্রহ করছে। কারণ আপনার টেলিফোন নাম্বার পাওয়া মানেই কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাম্বার পাওয়া, এবং ন্যাশনাল আইডি নাম্বার পেলে আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি কোনো জায়গা থেকে মাইগ্রেট করেছেন কিনা, আপনি মরে গেছেন কিনা, বা আপনি জীবিত আছেন কিনা, কোথায় থেকে কোথায় গেছেন। তাই না? আপনি কি বলতে চাচ্ছেন এরকম কোনো শঙ্কা আছে যে ভোট বানচাল অথবা নতুন কোনো কিছু এর মধ্যে ঢুকতে পারে? বানচালেরটা আমি ঠিক জানি না, তবে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ভোট ইঞ্জিনিয়ারিং হওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে ইলেকশনটা হচ্ছে, তাই না? তাহলে আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে খুব সচেতন থাকতে হবে। এবং আরেকটি কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দেখেন আজকে আপনি মুনিরাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করলেন যে উনি কি
প্রার্থিতা পাননি দেখে কি এই পজিশনটা? ওনারা যাদের সাথে জোট করেছেন তাদের কিন্তু কোনো নারী প্রার্থী নাই। তাহলে যখন আপনি এরকম একটি দলের সাথে জোট করবেন তখন অবশ্যই নারী প্রার্থীদের সরে যেতে হবে, তাই না? তো এটাই আসলে স্বাভাবিক। তো এটা এমন না যে আমি খালি অ্যাম্বাসেডর হওয়ার জন্য গণভোটের জন্য আমি সরে দাঁড়ালাম। এবং গণভোটের বেলায়ও যদি আপনি দেখেন একটি সরকার গণভোটের বিস্তারিত পরে আমরা কথা এসে বলবেন? পরে কথা আচ্ছা, বলবো, ঠিক বিস্তারিত আছে। একটু জানতে চাই আমি Thank আপনার you. কাছে। তার আগে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে দর্শক। দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতির পর ফিরছি আবারও। আপনারা দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছেন তিনজন অতিথি। আমরা তাদের সঙ্গে জানতে চাচ্ছিলাম ভোটের মাঠে জোটের লড়াই প্রসঙ্গে কি কি বাস্তবতা এবং কি কি প্রসঙ্গ আছে সে বিষয়গুলো নিয়ে। মনিরা শারমিন, একটু আপনার কাছে জানতে চাইবো, নাহারিন ইসলাম বললেন যে এখন আপনারা যেই দলের সাথে জোট করেছেন অর্থাৎ জামাতের সাথে, সেখানে কোনো নারী প্রার্থী নেই, ফলেই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া ছাড়া আর কোনো রাস্তা হয়তো আপনার কাছে ছিল না। এক, দুই নাম্বার হচ্ছে জামাত কেন টেলিফোন নাম্বার নিচ্ছে সবার কাছ থেকে, এই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আপনার? দেখেন, প্রথমত আমাদের এই 30 জন যে জোটের প্রার্থী আছে, আমি আবার অবগতির জন্য একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 3 জন নারী প্রার্থী অলরেডি আছে আমাদের, যারা কন্টেস্ট করছেন এই জোটের প্রার্থী এনসিপির পক্ষ থেকে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মানে এই জোটের এনসিপির জোটের আলাপটি আসলে এমনভাবে এসছে যেন পৃথিবীতে কখনোই কোনো দলের সাথে আসলে রাজনৈতিক অর্থাৎ কৌশলগত কোনো জোটে যায়নি। আমরা বারবার করে বলছি যে এটি আদর্শিক জোট না। আদর্শিক জোট না কেন? দেখেন, স্বাভাবিকভাবেই জামাতে ইসলামের সাথে আমাদের কিন্তু এক ধরনের আদর্শিক জায়গা, আমাদের দ্বিমত আছে। আমরা নারী ইস্যু এবং 71 ইস্যু নিয়ে আমাদের কিন্তু ভিন্ন মতামত আছে। সেই জায়গা থেকে এটি আসলে আদর্শিক জোট না কোনোভাবেই। এবং দেখেন, বাংলাদেশের যারা সাধারণ মানুষ, আমি আমার একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের বক্তব্য যদি বলি, তাদের কিন্তু এনসিপি জোট নিয়ে আমাদের এই যে বুদ্ধিজীবী পর্যায়ে যেই পরিমাণ টকশোতে মিডিয়াতে যে আলোচনা এবং সমালোচনা, সাধারণ মানুষের মধ্যে এত মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ হচ্ছে সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে সেটা হচ্ছে, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, আমি তো কিছুদিন আসলে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছি নির্বাচনকে সামনে রেখে। সেই জায়গা থেকে তাদের কথা হচ্ছে যে এনসিপির এই জোটটি তারা আসলে চায় এরকম করে যে এনসিপির থেকে যারা তরুণ নেতৃত্ব, তাদের সংসদে যাওয়া প্রয়োজন বলে তারা মনে করে। এবং যেহেতু তাদের কথা হচ্ছে, যেহেতু বিএনপিও জামাতের সাথে জোট করেছে, আওয়ামী লীগও এক সময় জামাতের সাথে জোট করেছে, এনসিপির জোটটিও তারা এইভাবে করে স্বাভাবিকভাবে দেখে। এবং প্রথম নির্বাচন হিসেবে তারা মনে করে যে স্বাভাবিকভাবে এনসিপি একটা 10 মাসের দল, তার সাংগঠনিক জায়গাতে দুর্বলতা আছে, সেই জায়গা থেকে এনসিপি একটু শক্ত হয়ে দাঁড়ানোর জন্য তাদের আসলে সংসদে প্রতিনিধিত্ব প্রয়োজন। তারা কিন্তু বিষয়টি এভাবে দেখছে এবং পজিটিভলি দেখছে। এখন আমি যদি বলি যে এইখানে আসলে জামায়াতের ফোন নাম্বার বিনিময়, এটি আসলে তাদের ব্যাপার, তারা নিশ্চয়ই তাদের প্রচারণার ক্ষেত্রে এই কাজটি করছে। এখানে তো আসলে এনসিপির মতো করে প্রচারণা করছে, এখনো তো আসলে জোটের কিন্তু একই ছাতার নিচে যখন বসবাস, তখন তো আসলে প্রশ্ন একই রকম ভাবে আপনাদের দিকেও আসে না। একই ছাতার নিচে বসবাস হলে এটি তো আসলে নির্বাচনী জোট, এটি আসন সমঝোতা, একটা মানে 30টি আসনে আসলে তারা তাদের জায়গা থেকে ছাড় দিবে এবং আমাদের এনসিপির যারা নেতৃত্ব তারা হয়তো সেখানে প্রতিযোগিতা করবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আসলে নির্বাচনী স্ট্র্যাটেজির জায়গায় এটা যে আমাদের এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, এনসিপির এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটি নিয়ে আমার আসলে বক্তব্য নেই। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক, একটু জানতে চাই, এই যে নারীর রাজনৈতিক অংশগ্রহণে যে বাধা, এই বাধাকে আপনি কিভাবে দেখেন? এটিকে একটি সামাজিক সমস্যা হিসেবে দেখেন, নাকি একটি রাজনৈতিক দলের চিন্তা ভাবনার একটা বহিঃপ্রকাশ এভাবে এস্টাবলিশড হতে পারে দেশে? ধন্যবাদ কলি, আপনি আসলে এই সময়ের প্রাইম কোশ্চেনটাই করেছেন। এটা একেবারে পলিটিক্যাল আইডিওলজিক্যাল ম্যাটার। জামাত আদর্শিকভাবেই মনে করে যে নারী নেতৃত্ব হারাম, এবং সেই কারণে তারা কোনো নারী নেতৃত্ব চায় না, এবং নারী নেতৃত্ব পার্লামেন্টে বা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই লেভেলে তারা চায় না। এটা তাদের আদর্শ। এখন আমাদের দেশের রাজনীতিতে জোট করার সময় একটা বিভ্রান্তিকর রাজনৈতিক ফতোয়া আছে, যেটা হাসিনা বলতো যে জামাতের সঙ্গে যে আমাদের গোপন সমঝোতা, এটা আসলে আদর্শিক না, এটা কৌশলগত। এখন যারা জোট করছে তারাও সবাই বলছে, বিএনপি যেমন বলছে, এনসিপিও বলছে, আমরা যে যা করছি অন্যদের সাথে, ইসলামিস্টদের সাথে বা জেহাদিদের সাথে, এটা হলো আমাদের আদর্শগত কোনো অ্যালায়েন্স না, এটা আমাদের কৌশলগত ইলেকশনের মাঠের সমঝোতা। কিন্তু তাদের হোল যে ক্যাম্পেইন বা তাদের যে বার্তা তারা জনগণকে দিচ্ছে, যেটা কিন্তু জুলাই স্পিরিটের বিরোধী। জুলাই স্পিরিটের মূল কথা ছিল অন্তর্ভুক্তিমূলক, যেটাকে আমরা ইনক্লুসিভ ব্যবস্থা বলেছিলাম, যেটা আমরা এই শারমিনদের মুখেই শুনেছি যে কি বলে সেটা আপনার নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। অর্থাৎ যেই বোরিং পলিটিক্স মানুষ গত 54 বছর দেখে ক্লান্ত,
তার বাইরে আমাদের এই নিউ জেনারেশন একটা নিউ পলিটিক্স উপহার দেবে। জি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা পুরুষতান্ত্রিক আধিপত্যের যে পুরনো ব্যবস্থা, সেই পুরুষতান্ত্রিক আধিপত্যের রাজনীতির পুরনো ব্যবস্থাতেই তারা ফেরত গেল। এবং একই কথা আমি বিএনপির বেলায় বলবো যে ভোটারের অর্ধেক নারী, জি জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী, কিন্তু বিএনপির মতো দল, যে দলের প্রধান ছিলেন একজন নারী, সেই দল 300 আসনের মধ্যে মাত্র 10 জন নারীকে তারা নমিনেশন দিয়েছে। তাহলে এটা কি মেসেজ দেয়? এই মেসেজটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মেসেজ দেয় না। এবং একই অবস্থা এনসিপির বেলায়। আর আমি জামাত বা ইসলামিক দলগুলোর কথা তো তাদের আদর্শগত কারণে বাদই দিলাম। তাহলে আমরা কি ধীরে ধীরে, যেটা জামাতের আমির বলেছিলেন যে নারীদের 8 ঘন্টা কাজ করার দরকার নাই, তারা 5 ঘন্টা করলেই চলবে, ভবিষ্যতে বলবে 3 ঘন্টা করলেই চলবে, আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে, নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা, বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মধ্যে আমার ধারণা এনসিপি সহ বিএনপি সহ সবাই একটা মনের অজান্তেই হোক আর জানতেই হোক, তারা হয় ওপেনে আর নয়তো গোপনে তারা ওই ব্যবস্থার মধ্যে তারা পা দিয়ে দিয়েছে। এবং এটা জাতির জন্য, বিশেষ করে নিউ জেনারেশনের জন্য, যারা যুক্তিবাদী, যারা আধুনিক, তাদের জন্য একটা বিরাট হতাশার জায়গা। জি, একটু নাহিরিন খান, আপনার কাছে জানতে চাইবো, নারীদের জন্য আদর্শের জায়গা থেকে অথবা যুক্তিবাদী নারী যারা, তাদের জন্য বলছিলেন যেটা সাংঘর্ষিক, জামাত বলছে যে নারীরা তাদের দিকে ঝুঁকছেন, আবার নির্বাচনী প্রচারণায় আমরা শুনতে পাচ্ছি যে নারীদের বাধা দেওয়া হচ্ছে, হিজাব নিয়ে ঘটনায় রাজনৈতিকভাবে দায় কে নিবে, সেই রকম একটা প্রশ্ন আসছে। আপনার মতামত জানতে চাই এই প্রসঙ্গগুলোতে। অবশ্যই আমি মনে করি যে ভাই যে কথাটি বললেন যে নারীর ক্ষমতায়ন, আপনি যাই বলেন, বাংলাদেশে আমরা নারীর ক্ষমতায়ন দেখেছি, কিন্তু সেটা কিন্তু একেবারে ইউনিক, একজন করে। কিন্তু নারীর ক্ষমতায়ন মানে কিন্তু আপনি একা না, নারীর ক্ষমতায়ন হচ্ছে পুরোটা সময় জুড়েই একটা প্রসেসের মধ্যে থাকতে হবে এবং ক্রোনোলজিক্যালি আসতে হবে। আপনি বেগম খালেদা জিয়াকে দেখেন, তাকে নারী নেতৃত্ব থেকেও কিন্তু তাকে আলাদা করে তার নেতৃত্বের জায়গাটাকে বলা হয়। তাকে নারী হিসেবে কখন পোর্ট্রেট করা হয়? যখন তার পোশাক নিয়ে কথা বলা হয়, যখন তার সাজগোজ নিয়ে কথা বলা হয়। তো বাংলাদেশের সোসাইটি এখনও ওই জায়গাতেই আছে যে ক্ষমতাবান নারীদেরকে তারা নারীর জায়গা থেকেও বের করে যখন তাকে কিছু ক্রিটিসাইজ করতে হবে, তখন তারা স্লাট শেমিংয়ের জায়গায় নারীকে পোর্ট্রেট করে। কিন্তু নারীর রিয়েল ক্ষমতায়ন আসলে এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। এবং যে কথাটা আমার ভাই বললেন যে বিএনপির মতো একটি বড় দল, হ্যাঁ, এটিও আমি দুঃখ প্রকাশ করি যে বিএনপির মতো একটি বড় দল কিন্তু নারী খুঁজে পায় না। আসলে এটি একটি সমাজের সামগ্রিক ব্যবস্থা। তারপরও আমি বলবো যে এই দলগুলো, ধরেন বিএনপির কথা বলেন বা যে পতিত দলটি আওয়ামী লীগ, সেখানেও প্রচুর নারী ছিলেন, নারীরা আসছেন, তাদেরকে এনকারেজ করা হয়। দেখবেন যে বিএনপির হাত দিয়ে কিন্তু নারী শিক্ষা, বিনা বেতনে নারী শিক্ষা হয়েছে, তাই না? উপবৃত্তি সহ নানা রকম সুবিধা জিয়াউর রহমানের হাত দিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর হয়েছে, তাই না? এগুলো হয়েছে। কিন্তু তারপরও দেখেন সেই 79 সাল থেকে আজকে পর্যন্ত নারী কিন্তু যে জায়গাতে ছিল কাছাকাছি ওরকম জায়গা আছে। তবে এবার বিএনপির আরও অনেক কিছু প্ল্যান আছে, যেমন আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড আছে, যেটি শুধু একজন নারীই পাবেন, তারা বলছেন এই কথাগুলো। কিন্তু তারপর আমি বলবো যে ইসলামিক দলগুলো যারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে, তারাই যে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে 5 ঘন্টা 8 ঘন্টা পরে কিন্তু একটু কনটেক্সটটা চেঞ্জ করেছে তারা। এটা কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্কের একটা পার্ট, যে ফ্রেমওয়ার্কটা নারীকে ধীরে ধীরে মানে অন্তরীণ করে রাখার একটা চেষ্টা চলছে, তাই না? তারা প্রকাশ্যে মনে করেন এই ধরনের কথা বলবার আগে তাদের হোমওয়ার্ক থাকে, তার আগে থেকে চিন্তা করে, প্ল্যান করে, এবং অবশ্যই আমি একটা কথা খুব স্পষ্ট বলি, জামাতে ইসলামী পার্টিকুলারলি এই দলগুলো, এরা যারা টিভিতে এসে যে কথাগুলো বলেন, একজন শিবিরের নেতা যে কথাটি বলেন, জামাতের নেতা যেটি কথা বলেন, তারা কিন্তু খুবই সংঘবদ্ধ এবং তারা অবশ্যই এটি মানে দলীয়গত সিদ্ধান্তে কথা বলেন। যেমন বিএনপির একজন নেতা একটি কথা বলে দিতে পারেন, আওয়ামী লীগের একজন বলে দিতে পারেন, কিন্তু জামাতের একজন নেতা তার দলীয় মতামত ছাড়া কিছু বলেন না। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা বিরতিতে যাব দর্শক। আলোচনার এই পর্যায়ে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, একটু পরে আবার ফিরবো, থাকুন সঙ্গে। আরও একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন দর্শক। আমাদের সঙ্গে অতিথি আছেন অধ্যাপক ডক্টর রাহানুল ইসলাম খান, আছেন আমাদের সঙ্গে মনিরা শারমিন, একই সাথে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে। মনিরা শারমিন, আবারও আপনার কাছে আসবো। জামায়াতে ইসলামী সহ 11 দলের নির্বাচনী আসন সমঝোতার বিষয়টি আগামীকাল মঙ্গলবার ঘোষণা হতে পারে। কেমন হতে পারে এই ঘোষণা, আমরা কি একটু জানতে পারি কিনা? কেমন হতে পারে আমি বুঝি না। মানে আগামীকাল যে ঘোষণাটি আসবে, সেই ঘোষণা সম্পর্কে কোনো তথ্য যদি আপনার কাছে থাকে। না, জোটের ব্যাপারে অবভিয়াসলি 30 আসনের মানে এনসিপি যেটা আসলে
আসন সমঝোতা 30 আসনে, সেই 30 আসনেরই ঘোষণার আসবে এবং এটি স্বাভাবিকভাবেই যেভাবে করে আগে থেকে বলা হচ্ছে যে আধিপত্যবাদ এবং সংস্কারের পক্ষে, আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সংস্কারের পক্ষে একটি জোট, এবং এটি আসলে প্রথমত সংস্কারকে সামনে রেখে যে জোটটা, সেটি একটা খুব গুরুত্বপূর্ণভাবে এটি আমাদের নির্বাচনের যে প্রচারণা সেদিক থেকে গুরুত্ব পাবে। জি, মানে গণভোটে আমরা কবে নাগাদ জানতে পারবো যদি জামায়াত এনসিপির জোট ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কি হবেন? এটি তো আসলে জোটের পক্ষ থেকে বলবার কথা, মানে জোটের পক্ষ থেকে যিনি মুখপাত্র হবেন তিনি নিশ্চয়ই বলবেন যে আসলে এনসিপি জামাত জোট ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে, এটি জোটের পক্ষ থেকে বলবার মতো আপনি মনে করেন এটা তো অনেক দেরি হয়ে গেল, মানে আর কিছুদিন পরেই নির্বাচন, যারা আসলে ভোট দেবে জনসাধারণ তাদের তো একটা জানার অধিকার রয়েছে যে আসলে প্রধানমন্ত্রী কে হবেন, কাকে আমরা প্রধানমন্ত্রীর সেই চেয়ারে দেখতে পাবো, সেটা খুব বেশি দেরি। এটি আগামীকালকে যেহেতু সংবাদ সম্মেলনের করবার একটি কথা আছে, সেখানে থেকেই নিশ্চয়ই জানানো হবে। এবং এখানে আসলে এটি দেখেন জোট সংক্রান্ত যেই আলোচনাগুলো সেগুলো তো বেশ কিছুদিন ধরে আসছে, কিন্তু এর মধ্যে আসলে এই তথ্যটি আসলে আমাদের জানা নেই এনসিপির পক্ষ থেকে। তবে অবশ্যই জোটের যারা মুখপাত্র তারা এই বিষয়ে ক্লিয়ার করবেন বলে আমি আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন থেকেই যায়, যখন আসলে জোট হয়েছে তখন কি এনসিপি এটি প্রশ্নটাকে না, এটি তো আলোচনা চলমান ছিল, এবং দেখেন আসন সমঝোতার যে 30টি আসন সেটি নিয়েও কিন্তু এক ধরনের আসলে কোন আসনে কে যাবে এবং কোন আসনটি স্ট্রং, তো এই আলোচনাগুলো কিন্তু আজকে পর্যন্ত চলমান, সুতরাং এটি এখন পর্যন্ত আসলে প্রকাশিত না। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমরা বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি যে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন প্রসঙ্গে, নির্বাচন কমিশন প্রসঙ্গে, নানা রকম প্রশ্ন, রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা তো প্রতিদিনই শুনি। বাংলাদেশ যে নতুন সরকার চায়, এটা কি নতুন সরকারই আসলে চায় নাকি নতুন রাষ্ট্র ব্যবস্থা চায়? কারণ সংবিধান পরিবর্তনের যেই চাওয়া আমরা দেখছি, নতুন করে সাজানোর যেই চেষ্টা আমরা সবার মুখে মুখে শুনছি, সেই জায়গাতে এখন প্রশ্ন আসলে এটা কি সরকার নতুন করে চায় নাকি রাষ্ট্র ব্যবস্থাটাই পুরোটা পাল্টে নতুন করে আমরা চাই? দেখুন, অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে কে কোন পক্ষ এটা বোঝা যাচ্ছে না। যেমন ধরেন যে দেশে একটা গণভোট হবে ইলেকশনের দিন, রেফারেন্ডাম, সেই রেফারেন্ডামে কিছু প্রশ্নমালা থাকবে, সেখানে হা বা না ভোট দিবে জনগণ। অর্থাৎ জনগণ এখানে আমাদের সংবিধানের যে আর্টিকেল 7 অনুযায়ী সার্বভৌম, তারাই ঠিক করবে তারা হা ভোট দেবে না ভোট দেবে। আমরা দেখলাম যে সরকার এখানে একটা পক্ষ, জি, সরকার বলছে আপনারা হা ভোট দিন, তার মানে নায়ের বিপক্ষে চলে গেল সরকার। বিএনপি বলছে যে তাদের অনেকেই বলছে যে তাদের না ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার জানা মতে এনসিপিও হা ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করেছে। তাহলে না কারা তারাই যারা এই 4টি প্রশ্নের কোনো একটি প্রশ্ন যদি কেউ দ্বিমত করে তিনি হয়তো না দিবেন। আবার বলা হচ্ছে যারা দ্বিমত প্রকাশ করবেন তারা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা চায়। তাহলে এই যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ আমরা 2000 সালের 6 সেপ্টেম্বর যে ইন্টারন্যাশনাল চুক্তি স্বাক্ষর করলাম, ইন্টারন্যাশনাল কভেনেন্ট সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, সেটার আর্টিকেল 27-এ এই জায়গাগুলো এনশিওর করা হয়েছে, আমরা সই করেছি, আমাদের গভর্নমেন্ট করেছে। আমরা কি সেখান থেকে সরে এসেছি যে মানুষের এই মত প্রকাশের অধিকারটা আমরা দিচ্ছি কিনা, সরকার কোনো পক্ষ হতে পারে কিনা, এবং সরকার এখানে পক্ষ হয়ে যেটা দাঁড়ালো যদি তা হয়, অর্থাৎ হা ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে তো একটা নতুন ব্যবস্থা। সেই নতুন ব্যবস্থার জন্য কি পলিটিক্যাল পার্টিগুলো কি প্রস্তুত? তারা কি তাদের দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদ থেকে দূরে রাখবেন? তারা কি একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য রেডি আছেন? বা যে সমস্ত রিফর্মগুলোর কথা বলা হয়েছে, সংস্কার, যেমন ধরেন আমাদের বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থায় কোনো সংস্কার কার্যত আমরা কি দেখতে পাচ্ছি? একটা পৃথক সচিবালয়, কিন্তু আইনজীবীদের বসার জন্য একটা ভবনও নেই। 17,000 আইনজীবী বসতে পারে না। একটু শুনি নাহরিন ইসলামের কাছে যে শুনি যে সংস্কার এবং বাকি যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, খুব সংক্ষেপে জানতে চাই গণভোট এবং সংস্কারের বিষয়ে সাধারণ মানুষ সঠিক পরামর্শ পেল কিনা, অর্থাৎ সঠিক দিক নির্দেশনা পেল কিনা? ভোট হ্যাঁ ভোট অথবা না ভোট কাকে দিচ্ছি আমরা? যা অবস্থা দেখছি গণভোটের পক্ষে মানে হ্যার পক্ষে আছে সরকার, তো আসলে আমি তো মনে করি গণভোটেরই কোনো প্রয়োজন নেই। আমি প্রথম থেকেই মনে করতাম যে গণভোটের আসলে প্রয়োজন নাই, এবং আমি মনে করি যে কয়েকটি বিষয় গণভোটে আসে। আপনি কি মনে করেন বাইনারিতে উত্তর দেওয়া খুব সহজ? এটা বাইনারিতে যেটা উত্তর দেওয়া হয় না সেটা আবার হ্যাঁ না ভোট হয় কি করে, তাই না? আপনি মানে একটা সরকার, যেটা ভাই বলছিলেন যে একটা সরকার কি করে সরকার আপনাকে বোঝাতে পারে যে কোন কোন বিষয় গণভোট হতে পারে। বলতে চাচ্ছেন এটা আসলে জনগণের সাথে ফেয়ার
হচ্ছে কিনা না। কারণ হচ্ছে যে আপনি ভোট মানে কি, আপনি আপনার নিজস্ব মতামত দিবেন, সেটা সরকারের পক্ষে একদম যাক শেষ বিপক্ষে পর্যায়ে যাক, চলে এসেছি। সংস্কার হোক আর না হোক, তাই না? ধন্যবাদ। আপনাকে কেউ ফোর্স করতে পারে না। ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।